আপনার চোখের সামনে যদি একজন অসুস্থ মানুষ পড়ে থাকে আর আপনার পকেটে থাকে আপনার নিজের মায়ের চিকিৎসার শেষ সম্বল, আপনি তখন কি করবেন? নিজের জন্মদাত্রী মাকে বাঁচাবেন, নাকি এক অপরিচিত মানুষকে জমির দুয়ার থেকে ফিরিয়ে আনবেন? কলকাতার এক বৃষ্টির রাতে এক যুবক ঠিক এই কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিল। সে জানত না তার এই একটি নিঃস্বার্থ সিদ্ধান্ত তাকে হয় চিরতরে নিঃস্ব করে দেবে, না হয় তার ভাগ্যকে এমন এক শিখরে নিয়ে যাবে যা সে স্বপ্নেও ভাবেনি। কিন্তু গল্পের শেষটা শুধু পুরস্কারে নয়, লুকিয়েছিল এক চরম অপমানে, যা পরে বদলে গিয়েছিল এক অভূতপূর্ব অনুশোচনায়। মানুষের আসল পরিচয় কি তার পদে, নাকি তার হৃদয়ে? চলুন দেখে আসি এক সাধারণ কর্মচারীর অসাধারণ হয়ে ওঠার সেই গল্প। কলকাতা শহরের সবথেকে বড় হোটেল তাজ রিভিয়েরাতে সেদিন রাতে আলো কিছু বেশি ঝলমল করছিল। চারদিকে দামি পোশাকে সজ্জিত মানুষ, হালকা সঙ্গীত এবং মাঝখানে সাজানো এক বিশাল স্টেজ। পরিবেশটি কোনো বড় ঘোষণার সংকেত দিচ্ছিল। স্টেজে দাঁড়িয়েছিলেন বিশ্বনাথ সেনগুপ্ত, আর তার পাশে দাঁড়িয়েছিল এক সাধারণ দেখতে ছেলে, আকাশ চ্যাটার্জি। কিন্তু আজ তার চোখে ছিল এক অন্যরকম আত্মবিশ্বাস। বীরের মধ্যে দাঁড়িয়ে থাকা রোহিণী সেনগুপ্তর নজর বারবার তার দিকেই যাচ্ছিল। তার মুখে গর্বও ছিল, আবার কোথাও এক গভীর অনুশোচনাও। বিশ্বনাথ সেনগুপ্ত মাইক হাতে নিলেন। আজ আমি আপনাদের সবাইকে এমন এক গল্প বলতে যাচ্ছি যা আমার ভাবনা, আমার জীবন সবকিছু বদলে দিয়েছে। এটুকু বলতেই আকাশের চোখের সামনে যেন ফেলে আসা দিনগুলোর সব ছবি ভেসে উঠল। আর গল্প পৌঁছে গেল কয়েক মাস আগের সময়ে। সকালবেলা ছিল। কলকাতার রাস্তায় রোজকার মতো হুড়োহুড়ি শুরু হয়ে গিয়েছিল। উঁচু উঁচু ইমারতগুলোর মধ্যে দাঁড়িয়ে থাকা সেনগুপ্ত ইন্ডাস্ট্রিজ টাওয়ারের চমক দূর থেকেই নজর আসছিল। ভেতরে এসির ঠান্ডা হাওয়া, ঝকঝকে মেঝে এবং কাঁচের দেওয়াল সেই জায়গাকে আরও বেশি জাঁকজমকপূর্ণ করে তুলছিল। সেই অফিসেই কাজ করত আকাশ চ্যাটার্জি, একজন ছোট কর্মচারী, ছোট পদ, সামান্য বেতন, কিন্তু হৃদয়টা ছিল অনেক বড়। সে সব সময় চুপচাপ নিজের কাজ করত, কারো সাথে বেশি কথা বলত না। তার মুখে সবসময় এক ক্লান্তি এবং দায়িত্বের বোঝা পরিষ্কার দেখা যেত। তার জীবনের সবথেকে বড় সত্য ছিল তার অসুস্থ মা। বাড়িতে তার মা বেশ কয়েক মাস ধরে শয্যাশায়ী ছিলেন এবং আকাশ তার সামান্য বেতন দিয়ে তার চিকিৎসা করানোর চেষ্টা করছিল। সেদিন সকাল থেকেই খুব জোরে বৃষ্টি হচ্ছিল। আকাশ তার পুরনো সাইকেলে ভিজতে ভিজতে কোনো মতে অফিসে পৌঁছল। তার জামা কাপড় ভিজে ছিল, জুতোয় কাদা লেগেছিল এবং সে ভেতরে ঢোকামাত্রই মেঝেতে হালকা দাগ পড়ে গেল। সে সাথে সাথে তা বুঝতে পারল। সে নিচু হয়ে তাড়াতাড়ি সেই দাগগুলো পরিষ্কার করতে শুরু করল। তখনই পেছন থেকে এক তীক্ষ্ণ এবং কঠোর কণ্ঠস্বর শোনা গেল। এই নোংরাটা কি করেছ তুমি? আকাশ ঘাবড়ে গিয়ে পেছনে তাকাল। সামনে দাঁড়িয়েছিল অফিসের ম্যানেজার রোহিণী সেনগুপ্ত, সুন্দরী, আত্মবিশ্বাসী, কিন্তু নিজের পদের অহংকারে ডুবে থাকা। তার চোখের রাগ পরিষ্কার দেখা যাচ্ছিল। সে দ্রুত পায়ে এগিয়ে এলো। তুমি কি দেখতে পাচ্ছ না এটা অফিস? কোনো রাস্তা নয় যে কাদা নিয়ে চলে আসবে। পুরো স্টাফ চুপচাপ এই দৃশ্য দেখতে লাগল। আকাশ মাথা নিচু করে নিল। সরি ম্যাম, বাইরে বৃষ্টি খুব বেশি ছিল, আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। কিন্তু রোহিণী চাগ কমল না। সে আরও কাছে এলো এবং তুচ্ছতাচ্ছিল্যের সুরে বলল, তোমাদের মতো লোকরা না 2 পয়সার চাকরি পেলেই নিজেদের খুব বড় ভাবতে শুরু করো। এই শব্দগুলো আকাশের হৃদয়ে বিঁধে গেল, কিন্তু সে কিছু বলল না, শুধু চুপচাপ মেঝে পরিষ্কার করতে থাকল। রোহিণী শেষ আঘাতটি করল, যদি দ্বিতীয়বার এমন হয় তবে এই অফিসে তোমার কোনো প্রয়োজন নেই। আকাশ শুধু হালকা করে মাথা নাড়ল। তার চোখে জল ছিল, কিন্তু সে তা লুকিয়ে ফেলল। পুরো দিনটা তার জন্য যেন এক পরীক্ষা হয়ে দাঁড়াল। কখনো ফাইল তোলা, কখনো চা আনা, কখনো বিনা কারণে বকা শোনা। রোহিণী যেন ইচ্ছা করেই তাকে বিরক্ত করছিল, কিন্তু আকাশ সব কিছু সহ্য করে যাচ্ছিল। সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। সে সন্ধ্যার অপেক্ষা করছিল। তার পকেটে একটা ছোট্ট কাপড় রাখা ছিল, যার ভিতরে ছিল তার মায়ের সোনার কাঁকন। আজ সে ওগুলো বন্ধক রেখে টাকা আনতে যাওয়ার কথা ছিল, যাতে তার মায়ের চিকিৎসা করাতে পারে। অফিসের দেওয়ালে ঝোলানো ঘড়িটার সেকেন্ডের কাটা যেন আজ আকাশের বুকের ধরফড়ানির সাথে পাল্লা দিয়ে চলছে। টিকটিক শব্দটা মাথার ভেতর হাতুড়ির মতো পিটছে। বিকেল থেকেই আকাশের মনটা পড়ে আছে বাড়িতে, অসুস্থ মায়ের পাশে।
সন্ধ্যা ৬টা বাজতে যখন আর মাত্র কয়েক মিনিট, আকাশ নিজের টেবিলটা গুছিয়ে নিল। কালশিটে পড়া চোখ দুটোতে সামান্য আশার আলো। আজ দ্রুত বাড়ি ফিরতে হবে। পকেটে হাত দিয়ে সে অনুভব করল কাপড়ে মোড়ানো সেই শক্ত জিনিসটা, মায়ের শেষ সম্বল, একজোড়া সোনার কাকন। আজ ওগুলো বন্ধক রাখতে না পারলে কাল থেকে মায়ের ইনসুলিন আর হার্টের ওষুধ বন্ধ হয়ে যাবে। আকাশ যখন ব্যাগটা কাঁধে নিয়ে উঠে দাঁড়াতে যাবে, ঠিক তখনই ঘরের ভেতর একজোড়া দামি হাই হিলের খটখট শব্দ প্রতিধ্বনিত হল। শব্দটা আকাশের খুব চেনা, অফিস ম্যানেজার রোহিণী সেনগুপ্ত। রোহিণী এসেই কোনো কথা না বলে ধপাস করে এক বিশাল ফাইলের স্তূপ আকাশের টেবিলের ওপর আছাড় দিয়ে রাখল। ধুলো উড়ল চারদিকে। রোহিণীর চোখে মুখে এক অদ্ভুত আভিজাত্যের অহংকার। সে শীতল গলায় বলল, এই সব কটা ফাইল আজই রেকর্ডে তুলতে হবে, একটাও যেন বাকি না থাকে। আর শোনো, কাজ শেষ না করে অফিস থেকে এক পাও নড়বে না। আকাশের মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। সে শুকনো গলায় কোনো মতে বলল, কিন্তু ম্যাম, 6টা তো বেজে গেছে, আজ আমার খুব তাড়া ছিল, বাড়িতে আমার মা খুব অসুস্থ, তাকে। আকাশের কথা শেষ হওয়ার আগেই রোহিণী হাত তুলে তাকে থামিয়ে দিল। তার ঠোঁটের কোণে এক তাচ্ছিল্যের হাসি। বাজে বাহানা বন্ধ করো আকাশ। প্রতিদিন তোমাদের কারোর মা অসুস্থ থাকে, কারোর বোন। শোনো, কাজ করতে হলে নিয়ম মেনে করো, আর যদি মনে হয় তোমার ব্যক্তিগত জীবন অফিসের চেয়ে বড়, তবে এক্ষুনি টেবিল খালি করে দাও। মনে রেখো, তোমার মতো হাজার হাজার ছেলে এই চাকরির জন্য বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। রোহিণীর প্রতিটি শব্দ আকাশের বুকে তীরের মতো বিঁধল। অপমানে তার গলার কাছে দলা পাকিয়ে কান্না আসছিল। কিন্তু সে জানত, এই চাকরিটা চলে গেলে তার মা বিনা চিকিৎসায় মারা যাবেন। আকাশ মাথা নিচু করে নিল। ধীর হাতে ব্যাগটা আবার চেয়ারে রাখল। রোহিণী গটগট করে চলে গেল, আর আকাশ এক রাশ অন্ধকার নিয়ে রেকর্ড রুমের দিকে পা বাড়াল। সে জানত না ভাগ্যের কি নিষ্ঠুর আর অদ্ভুত খেলা এই রেকর্ড রুমেই তার জন্য অপেক্ষা করছে। রাত বাড়তে লাগল। সেনগুপ্ত ইন্ডাস্ট্রিজ টাওয়ারের সেই বিশাল অফিস থেকে এক একে সবাই চলে গেল। একসময় পুরো ফ্লোরের সব আলো নিভে গেল, শুধু রেকর্ড রুমের কোণে একটা টিমটিমে টিউবলাইট জ্বলছে। চারদিকে এক গা ছমছমে নিস্তব্ধতা। মাঝে মাঝে এসির একটানা ভোঁ ভোঁ আওয়াজ সেই নিস্তব্ধতাকে আরও ভয়াবহ করে তুলছে। রেকর্ড রুমের ধুলোমাখা ফাইলের স্তূপের মাঝে বসে আকাশ যান্ত্রিকভাবে কাজ করে যাচ্ছিল। তার শরীর ক্লান্তিতে ভেঙে আসছে, কিন্তু মনের ভেতর চলছে তীব্র ঝড়। রাত 7টা বাজল, তারপর 8টা। ঘড়ির কাঁটা যখন 9টার ঘর স্পর্শ করল, আকাশ আর স্থির থাকতে পারছিল না। তার বারবার মনে হচ্ছিল, মা হয়তো দরজার দিকে তাকিয়ে তার পথ চেয়ে বসে আছেন, হয়তো ব্যথায় কাঁতরাচ্ছেন। সে বারবার পকেট থেকে সেই কাঁপড়ে মোড়ানো কাকনজোড়া বার করে দেখছিল। সোনার উজ্জ্বলতা যেন তাকে উপহাস করছিল। আকাশ মনে মনে বলছিল, মা, আমাকে ক্ষমা করে দিও। আমি জানি আজ রাত হয়ে গেছে, স্বর্ণকারের দোকান হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু আমি নিরুপায়। পুরো অফিস এখন যেন একটা কবরখানা। কাঁচের জানলার বাইরে কলকাতার রাতের আকাশ দেখা যাচ্ছে, যেখানে বৃষ্টির মেঘ জমছে। রেকর্ড রুমের সেই গুমোট অন্ধকারে বসে আকাশ চ্যাটার্জি যখন শেষ ফাইলটা নথিবদ্ধ করছিল, তখন সে কল্পনাও করতে পারেনি যে এই কয়েক ঘণ্টার দেরি আর এই চরম লাঞ্ছনা তার জীবনের মোড় কোন দিকে ঘুরিয়ে দিতে চলেছে। অফিসের সেই দমবন্ধ করা পরিবেশ থেকে যখন আকাশ মুক্তি পেল, ঘড়ির কাঁটা তখন রাত 10টার ঘোর ছুঁই। দীর্ঘ কয়েক ঘণ্টার অমানসিক পরিশ্রম আর মানসিক যন্ত্রণায় তার শরীরটা যেন আর চলছিল না। সে দ্রুত ফাইলগুলো আলমারিতে গুজে দিয়ে প্রায় দৌড়ে অফিস থেকে বেরিয়ে এলো। বাইরে পা রাখতেই মেঘলা আকাশের হিমেল হাওয়া তার তপ্ত কপালে এসে লাগল। ঝিরিঝিরে বৃষ্টি তখনও পড়ছে। রাস্তার নিয়ন আলোগুলোর প্রতিফলন ভেজা পিচঢালা রাস্তায় এক মায়াবী কিন্তু বিষণ্ণ পরিবেশ তৈরি করেছে। চিরচেনা কলকাতা শহরটা যেন আজ একটু তাড়াতাড়ি ক্লান্ত হয়ে ঘুমের কোলে ঢলে পড়ছে। আকাশ তার পুরনো মরচে ধরা সাইকেলটার তালা খুলল। চেইন পড়ার ক্যাচক্যাচ শব্দটা রাতের নিস্তব্ধতায় বড্ড বেমানান লাগছিল। সাইকেলের প্যাডেলে জোর দিতে দিতে আকাশের মনের ভেতর তখন দুশ্চিন্তার পাহাড়। বৃষ্টির জল আর চোখের জল মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। তার মাথায় কেবল একটিই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, এখন আমি কোথায় যাব? সোনার দোকান তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে। আজ রাতেও কি মায়ের ওষুধের ব্যবস্থা হবে না? ঘরে ফিরলে মা যখন করুণ চোখে তার দিকে তাকাবে, তখন সে কি জবাব দেবে?
এই অক্ষমতা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। শহর ছাড়িয়ে যখন সে কলকাতার প্রান্তিক অঞ্চলের এক নির্জন রাস্তায় পৌঁছল, তখন চারপাশটা একেবারে অন্ধকার। রাস্তার ধারের স্ট্রিট লাইটগুলোর বেশিরভাগই বিকল। মাঝে মাঝে আকাশের বুক চিরে বিদ্যুৎ চমকে উঠছে, আর সেই ক্ষণিক আলোয় ভেজা যাওয়া রাস্তাটা সাদা সাপের মতো এঁকেবেঁকে সামনে ফুটে উঠছে। ঝিঝি পোকার ডাক আর বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই সেখানে। হঠাৎ বিদ্যুতের এক তীব্র ঝলকানিতে আকাশের চোখ আটকে গেল রাস্তার ধারে একটা ঝোপের ওপর। অন্ধকার ছাপিয়ে সেখানে এক বিশাল লাক্সারি গাড়ির অববয় স্পষ্ট হল। একটা বিশাল বটগাছের গুড়িতে গাড়িটা সরাসরি ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে গেছে। বোনাট থেকে কুণ্ডলি পাকিয়ে সাদা ধোঁয়া বেরোচ্ছে, যা বৃষ্টির ঝাপটায় অদ্ভুত এক ভুতুড়ে পরিবেশ তৈরি করেছে। আকাশ সাইকেলের ব্রেক কষল, তার বুকটা ভয়ে দুরুদুরু করে উঠল। এই জনমানবহীন রাস্তায় এমন এক দুর্ঘটনা! গাড়ির হেডলাইট দুটোর একটা নিভে গেছে, অন্যটা মিটমিট করে জ্বলছে, যেন কোনো মৃতপ্রায় প্রাণীর শেষ নিঃশ্বাস। সে থমকে দাঁড়াল। একদিকে বাড়িতে অসুস্থ মা, অন্যদিকে চোখের সামনে এক ভয়াবহ বিপদ। মন বলছে দ্রুত পালিয়ে যেতে, কিন্তু বিবেক তাকে থামিয়ে দিল। ওই ধোঁয়া আর ভাঙা কাঁচের স্তূপের ভেতরে কেউ কি বেঁচে আছে? আকাশের জীবনের সবথেকে বড় মোড়টা ঠিক এই অন্ধকার রাস্তা থেকেই শুরু হতে চলেছিল। নির্জন রাস্তায় দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটার সামনে আকাশ যখন পৌঁছল, তার সাইকেলের গতি ধীরে ধীরে কমে এল। এক গভীর শঙ্কা তার মনের ওপর জেঁকে বসল। চারপাশটা বড্ড বেশি নিস্তব্ধ, শুধু বৃষ্টির অঝোর শব্দ ছাড়া আর কিছু নেই। আকাশের মনে হল, এসব পুলিশের ঝামেলায় জড়িয়ে পড়লে আমার কি হবে? একই মায়ের শরীর খারাপ, হাতে টাকা নেই, তার উপর যদি কোনো বিপদে পড়ি তবে মাকে দেখার আর কেউ থাকবে না। তার মস্তিষ্ক তাকে বারবার তাগিদ দিচ্ছিল, পালিয়ে যাও আকাশ, এই বিপদে পা দিও না। কিন্তু ঠিক সেই মুহূর্তে বৃষ্টির শব্দের মাঝখান থেকে একটা খুব ক্ষীণ শব্দ ভেসে এলো। কেউ একজন অসহায়ের মতো গোঙাচ্ছে, ব্যথায় কুকড়ে যাওয়া এক আর্তনাদ। শব্দটা শোনার সাথে সাথে আকাশের বুকটা ধক করে উঠল। সে কয়েক মুহূর্ত সেখানে পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার ভেতরে তখন এক ভয়াবহ লড়াই চলছে। একদিকে তার নিজের জীবনের হাজারো সমস্যা, দারিদ্র্য আর দুশ্চিন্তার পাহাড়, আর অন্যদিকে এক মৃত্যুপথযাত্রী মানুষের শেষ আর্তনাদ। সে ভাবল, যদি আজ আমি একে এভাবে ফেলে রেখে যাই আর কাল সকালে খবরের কাগজে পড়ি কেউ একজন এখানে মারা গেছে, তবে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারব? কয়েক সেকেন্ডের সেই নীরব যুদ্ধে শেষ পর্যন্ত তার মানসিকতাই জিতে গেল। আকাশ বিন্দুমাত্র সময় নষ্ট না করে তার পুরনো সাইকেলটা রাস্তার ধারের কাদার ওপর ছুঁড়ে ফেলে দিল। এক দৌড়ে সে গাড়িটার কাছে গিয়ে পৌঁছল। দরজা খোলার জন্য প্রাণপণ চেষ্টা করল, কিন্তু ভেতর থেকে সবকটা ডোর লক করা। বৃষ্টির ঝাপটায় জানালার কাঁচগুলো ঝাপসা হয়ে আছে। আকাশ তার পকেট থেকে কাঁপা কাঁপা হাতে মোবাইলটা বের করে টর্চ জ্বালাল। টর্চের আলো যখন জানালার কাঁচ ভেদ করে ভেতরে পড়ল, আকাশের রক্ত হিম হয়ে গেল। ড্রাইভিং সিটে বসে আছেন এক বয়স্ক ভদ্রলোক। তার মাথাটা স্টিয়ারিং হুইলের ওপর এলিয়ে আছে। কপাল ফেটে চাপ চাপ রক্ত তার সাদা শার্টের ওপর গড়িয়ে পড়ছে। মানুষটার শ্বাস চলছে খুব ধীর গতিতে, যেন যে কোনো মুহূর্তে প্রদীপটা নিভে যাবে। চারপাশে তাকিয়ে আকাশ বুঝল, সাহায্যের জন্য চিৎকার করে কোনো লাভ নেই। এই নির্জন রাস্তায় তাকে একাই সবটা করতে হবে। ভয়ের থেকে তখন তার দায়িত্ববোধ বড় হয়ে উঠল। সে রাস্তার ধার থেকে কুড়িয়ে নিল এক বিশাল ভারী পাথর। নিজের সমস্ত শক্তি সঞ্চয় করে মায়ের নাম নিয়ে সে পাথরটা দিয়ে জানালার কাঁচের উপর আঘাত করল। ঝনঝন সেই তীব্র শব্দ রাতের নির্জনতাকে চিড়ে দিয়ে চারদিকে প্রতিধ্বনিত হল। বৃষ্টির ঠান্ডা হাওয়া আর কাঁচের গুঁড়ো ভেতরে ঢুকে পড়ল। আকাশ জানালার সেই ভাঙা অংশ দিয়ে হাত বাড়িয়ে ভেতরের লকটা খুলে ফেলল। সময় খুব কম, প্রতিটা সেকেন্ড এখন সেই মানুষটার জীবনের জন্য মহার্ঘ। আকাশ জানত না, এই মানুষটির প্রাণ বাঁচাতে গিয়ে সে নিজের ভাগ্যকেও এক নতুন দিশায় নিয়ে যাচ্ছে। দরজাটা খুলতেই বৃষ্টির ঝাপটা আর রক্তের একটা কটু গন্ধ আকাশের নাকে এসে লাগল। সে দ্রুত হাত বাড়িয়ে সেই বয়স্ক ভদ্রলোককে সিট বেল্ট থেকে মুক্ত করল। মানুষটি যন্ত্রণায় আধবোঝা চোখে একবার আকাশের দিকে তাকানোর চেষ্টা করলেন, কিন্তু পরক্ষণেই আবার তার চেতনা হারালেন। মানুষটি বেশ দীর্ঘকায় এবং ভারী ছিলেন,
কিন্তু সেই মুহূর্তে আকাশের কৃষ শরীরের ভেতরে যেন দানবীয় এক শক্তি ভর করল। নিজের ক্লান্তি আর অনাহারের কষ্টের কথা সে মুহূর্তেই ভুলে গেল। আকাশ খুব সাবধানে তাকে গাড়ি থেকে বের করে আনল। বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। সে প্রথমে ভেবেছিল তাকে সাইকেলের পেছনে বসিয়ে নিয়ে যাবে, কিন্তু নিস্তেজ শরীরটা বারবার একদিকে হেলে পড়ে যাচ্ছিল। কাদা ভর্তি রাস্তায় এক হাতে সাইকেল আর অন্য হাতে একজন অচেতন মানুষকে সামলানো অসম্ভব হয়ে পড়ছিল। আকাশ তখন এক মুহূর্তের জন্য আকাশপানে তাকাল। সেখানে কোনো আলো নেই, শুধু মেঘের গর্জন। সে দাঁতে দাঁত চেপে ভদ্রলোককে নিজের পিঠে তুলে নিল। একদিকে সাইকেলের হ্যান্ডেল ধরে রাখা আর অন্যদিকে পিঠে বিশাল এক মানুষের বোঝা। আকাশের প্রতিটি পিসি যেন ছিঁড়ে যাওয়ার উপক্রম হল। ভেজা পিচ্ছিল রাস্তায় তার পা বারবার পিছলে যাচ্ছিল। তার বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন ফেটে যাবে এমন গতিতে ধরফড় করছিল। কিন্তু সে থামল না। অস্ফুট স্বরে সে শুধু ওই নিস্তেজ মানুষটিকে সাহস। ডাক্তার উত্তরের অপেক্ষা না করেই দ্রুত ভেতরে চলে গেলেন। আকাশ হাসপাতালের সেই নির্জন করিডোরে পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার মাথার ভেতরটা যেন হঠাৎই শূন্য হয়ে গেল। কানে বাজতে লাগল মায়ের সেই অসুস্থ গলার গোঙানি, আবার অন্য কানে বাজছিল গাড়ির ভেতর থেকে আসা ওই অপরিচিত মানুষটির আর্তনাদ। কাঁপা হাতে সে তার পকেটে হাত দিল, বের করে আনল সেই ছোট কাপড়ে মোড়ানো পুটলিটা। ভাঁজ খুলোতেই হাসপাতালের সাদা আলোয় চিকচিক করে উঠল তার মায়ের শেষ সম্বল, একজোড়া সোনার কাঁকন। আকাশের চোখের পাতা ভিজে এলো। একদিকে তার নিজের জন্মদাত্রী মা, যার জীবন এই সোনার ওপর নির্ভর করছে, আর অন্যদিকে ওপাশে শুয়ে থাকা এক মুমূর্ষু মানুষ, যার পরিচয় পর্যন্ত সে জানে না। হঠাৎই আকাশের মনে পড়ল ছোটবেলায় মায়ের শেখানো সেই কথাগুলো। বাবা আকাশ, নিজের খেয়ে তো সবাই বাঁচে, কিন্তু মানুষের বিপদে যে নিজের সবটুকু বিলিয়ে দেয়, সেই তো আসল মানুষ। মনুষ্যত্বই পৃথিবীর সবথেকে বড় ধর্ম। আকাশ ঝাপসা চোখে আকাশের দিকে একবার তাকাল, তারপর অস্ফুট স্বরে বলল, মা, আজ হয়তো তোমার ওষুধ কিনতে দেরি হয়ে যাবে, কিন্তু কাউকে মরতে দেখলে তুমিও সইতে পারতে না মা, আমায় ক্ষমা করে দিও। চোখের জল মুছে বুকটা শক্ত করে আকাশ কাঁকন দুটি হাতের মুঠোয় চেপে ধরল। দ্বিধা কাটিয়ে সে দ্রুত পায়ে রিসেপশন কাউন্টারের দিকে এগিয়ে গেল। আজ সে কেবল টাকা জমা দিতে যাচ্ছে না, আজ সে তার জীবনের শ্রেষ্ঠ পরীক্ষার সবথেকে বড় সিদ্ধান্তটি নিতে যাচ্ছে। তার প্রতিটি পদক্ষেপে ছিল এক মহান ত্যাগের মহিমা। হাসপাতালের কাউন্টারে মায়ের শেষ সম্বলটুকু জমা দিয়ে যখন আকাশ বাইরের বৃষ্টি ভেজা পথে পা বাড়াল, তখন তার হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা। সে জানত না এই সিদ্ধান্ত তাকে কোন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু তার বর্তমানটা ছিল চরম অনিশ্চয়তায় ঘেরা। আকাশ চ্যাটার্জির জীবনের কঠিনতম অধ্যায়টি যেন সেই মুহূর্ত থেকেই শুরু হল। রাত তখন অনেক। সাইকেলের পুরনো চেইন থেকে বের হওয়া আর্তনাদ আর আকাশের মনের হাহাকার মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। সে যখন নিজের জলাজীর্ণ বাড়ির সামনে পৌঁছল, দেখল দরজার চৌকাঠে হেলান দিয়ে তার মা বসে আছেন। হারিকেনের ম্লান আলোয় মায়ের মুখটা আজ চেনা যাচ্ছিল না, একেবারে সাদা ফ্যাকাশে হয়ে গেছে। তার প্রতিটি শ্বাস যেন অনেক দূর থেকে ধেয়ে আসা ক্লান্ত বাতাসের মতো ভারী। আকাশকে দেখা মাত্রই মা ম্লান চোখে তাকালেন। অত্যন্ত দুর্বল এবং ভাঙা কণ্ঠে জিজ্ঞেস করলেন, খোকা, এসেছিস? টাকা টাকা কি জোগাড় হল রে? কাকন দুটো কি নিয়ে গেছে ওরা? মায়ের সেই করুণ প্রশ্ন শুনে আকাশের বুকটা যেন কেউ তপ্ত শিক দিয়ে চিরে দিল। সে জানে এই মুহূর্তে সে মায়ের সাথে মিথ্যা বলছে না, বরং এক নিষ্ঠুর সত্যকে আড়াল করছে। সে থমকে দাঁড়িয়ে পড়ল। কয়েক মুহূর্তের জন্য তার চারপাশটা অন্ধকার হয়ে এল, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। চোখের জল গাল বেয়ে পড়ার আগেই সে তা মুছে ফেলল এবং মুখে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে তুলল। মায়ের সামনে হাঁটু গেড়ে বসে তার ঠান্ডা হাত দুটো নিজের হাতে নিয়ে আকাশ বলল, মা, আজ অনেক রাত হয়ে গেছে তো, তাই স্বর্ণকারের দোকানটা বন্ধ হয়ে গিয়েছিল। কাল সকালেই আমি গিয়ে টাকাটা নিয়ে আসব। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সেদিন রাতে আকাশের দু চোখের পাতা এক হল না।
ঘরের এক কোণে বসে সে দেখছিল মায়ের বুকটা কিভাবে কষ্টের সাথে ওঠানামা করছে। প্রতিটা ঘণ্টা যেন এক একটি কাঁটা হয়ে তাকে বিঁধছিল। তার কাছে আর কিছুই অবশিষ্ট নেই, না সেই কাকন, না কোনো সঞ্চয়। পকেটে হাত দিয়ে সেই খালি কাপড়টা অনুভব করে সে বারবার শিউরে উঠছিল। কি এক ভয়াবহ অপরাধ বোধ তাকে তাড়া করে ফিরছিল। পরদিন ভোরের আলো ফুটতেই আকাশ পাগলের মতো বেরিয়ে পড়ল টাকার সন্ধানে। চেনা অচেনা প্রতিটি মানুষের দরজায় গিয়ে সে হাত পাতল। আত্মীয়, প্রতিবেশী, এমনকি পূর্ব পরিচিতদের কাছেও সে বারবার আকুতি করে বলল, আমার মা খুব অসুস্থ, দয়া করে কিছু টাকা ধার দিন, আমি খেটে আপনাদের সব টাকা শোধ করে দেব। কিন্তু এই যান্ত্রিক শহরের মানুষের মন পাথরের চেয়েও শক্ত। প্রত্যেকেই তাকে ফিরিয়ে দিল। কেউ বলল, নিজেরই চলে না, তোমাকে দেব কোত্থেকে। আবার কেউ সোজাসুজি মুখের ওপর বলে দিল, আমরা তোমাকে চিনিই না, এতগুলো টাকা কি আর বিশ্বাসের ওপর দেওয়া যায়? সারা দিন না খাওয়া, রোদে পোড়া আর মানুষের তাচ্ছিল্য সয়ে সন্ধ্যাবেলা যখন আকাশ আবার রাস্তার ধারে বসল, তখন সে পুরোপুরি বিধ্বস্ত। তার পায়ের শক্তি ফুরিয়ে গেছে, মনের জোরও তলানিতে। এখন তার সামনে কেবল একটি ক্ষীণ আশার আলো বেঁচে আছে, তার চাকরি। যদি সে অফিসে গিয়ে ম্যানেজার রোহিণী ম্যামের কাছে পায়ে ধরে কিছু টাকা অগ্রিম চাইতে পারে, তবেই হয়তো তার মা বেঁচে ফিরবেন। কিন্তু সে জানত না তার জন্য সেখানে কি বিভীষিকা অপেক্ষা করে আছে। আকাশ শুধু আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, ঈশ্বর, আমার সাথে আর পরীক্ষা নিও না। 3টি দিন যেন আকাশের উপর দিয়ে এক একটি অভিশাপের মতো বয়ে গেছে। নাওয়া খাওয়া ভুলে, অপমানে জর্জরিত হয়ে সে যখন 3য় দিন সকালে সেনগুপ্তা ইন্ডাস্ট্রিজ টাওয়ারের সামনে এসে দাঁড়াল, তার শরীর আর দিচ্ছিল না, পা দুটো পাথরের মতো ভারী। মনে হচ্ছে প্রতিটা পদক্ষেপে সে মাটির নিচে দেবে যাবে। তার ময়লা হয়ে যাওয়া শার্ট আর উস্কো খুস্কো চুল দেখে মনে হচ্ছিল সে কোনো এক দীর্ঘ যুদ্ধ থেকে পরাজিত হয়ে ফিরেছে। কিন্তু টাওয়ারের ভেতরে ঢোকামাত্রই আকাশ অনুভব করল অফিসের আবহাওয়া আজ একেবারেই আলাদা। প্রতিদিনের সেই চিরচেনা গুঞ্জন নেই, নেই টাইপিংয়ের একটানা শব্দ। এক গুমোট আর রহস্যময় নিস্তব্ধতা পুরো ফ্লোরকে গ্রাস করে রেখেছে। কর্মচারীরা নিজেদের মধ্যে ফিসফিস করছে, আর সবার চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক আর কৌতূহল। আকাশ জানত না যে গত 2 দিন ধরে এই বিশাল সাম্রাজ্যের মালিক বিশ্বনাথ সেনগুপ্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন, এবং এক অজানার আশীর্বাদে তিনি বেঁচে ফিরেছেন। রোহিণী সেই 2 দিন নরক যন্ত্রণা ভোগ করেছে, একদিকে বাবার জীবন নিয়ে সংশয়, আর অন্যদিকে সেই অজ্ঞাত পরিচয় উদ্ধারকর্তাকে খুঁজে না পাওয়ার ছটফটানি। আকাশ যখন কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকল, ঠিক তখনই সামনে এসে দাঁড়াল রোহিণী। তার চোখের নিচে কালি পড়েছে, মুখটা রাগে আর ক্লান্তিতে আগুনের মতো লাল হয়ে আছে। আকাশকে দেখা মাত্রই তার ভেতর জমে থাকা গত 2 দিনের সমস্ত উদ্বেগ আর অস্থিরতা যেন এক নিমেষে ঘৃণায় ফেটে পড়ল। তোমার সাহস কি করে হলো এই অফিসে আবার পা রাখার? রোহিণীর তীক্ষ্ণ চিৎকার পুরো অফিসের নিস্তব্ধতাকে চিরে খান খান করে দিল। সবার কাজ থেমে গেল, সবাই এক দৃষ্টে তাকিয়ে রইল এই চরম অপমানের দৃশ্যের দিকে। রোহিণী কয়েক পা এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলল, 2 দিন ধরে কোনো পাত্তা নেই, না কোনো ফোন, না কোনো মেসেজ। তুমি কি মনে করেছ এটা তোমার মামাবাড়ির আবদার? তোমার মতো সামান্য এক কর্মচারীর জন্য কি আমার অফিসের কাজ থেমে থাকবে? এটা ব্যবসা আকাশ, কোনো রসিকতা নয়। আকাশের 2 চোখ ফেটে কান্না আসছিল। সে কাঁপা কাঁপা হাতে ভিড় করা মানুষের সামনেই জোর হাত করে দাঁড়াল। অত্যন্ত কাতর কণ্ঠে বলল, ম্যাম, দয়া করে একবার আমার কথাটা শুনুন। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এমনটা করিনি। বাড়িতে আমার মা মরণাপন্ন, তার সেবা করার মতো আমি ছাড়া কেউ নেই। থামো, অনেক হয়েছে তোমার এই সস্তা ড্রামা। রোহিণী আর ধৈর্য ধরতে পারল না। তার হাতে থাকা মোটা একটি ফাইল সে সজোরে আকাশের মুখের ওপর ছুঁড়ে মারল। টাস করে একটা শব্দ হল। ফাইলের ধারালো কোণা আকাশের গালের ওপর একটা লাল ক্ষতের সৃষ্টি করল, আর ভেতরের সাদা কাগজগুলো ডানামেলা পাখির মতো চারিদিকে ছড়িয়ে পড়ল। আকাশের মাথাটা যন্ত্রণায় ঝিমঝিম করে উঠল, কিন্তু সে নিজের ক্ষতস্থানটা হাত দিয়ে চেপে ধরারও সাহস পেল না। সে ধীরে ধীরে হাঁটু গেড়ে সেই মেঝের ওপর বসে পড়ল,
তার চোখের জল এখন অবাধে ঝরছে। ছড়িয়ে থাকা কাগজগুলোর মাঝেই সে আবার হাত জোড় করে বিনতি করতে লাগল। ম্যাম, আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আমাকে বিনা বেতনে কাজ করিয়ে নিন, কিন্তু প্লিজ আমার চাকরিটা কেড়ে নেবেন না ম্যাম। এই চাকরিটা চলে গেলে আমার অসুস্থ মা বিনা চিকিৎসায় মারা যাবেন ম্যাম। দয়া করুন। আকাশের এই আর্তনাদে অফিসের অনেকের বুক কেঁপে উঠলেও রোহিণীর পাথুরে হৃদয়ে তা বিন্দুমাত্র দাগ কাটল না। সে তখন নিজের ক্ষমতার দম্ভে আর পারিবারিক দুশ্চিন্তার চাপে অন্ধ হয়েছিল। সে জানত না এই ছেলেটির পকেটেই আছে সেই রহস্যের চাবিকাঠি যা কিছুক্ষণ পরেই তার পুরো পৃথিবীকে ওলটপালট করে দেবে। আকাশের করুণ আরতি রোহিণীর কানে পৌঁছল ঠিকই, কিন্তু তার পাথুরের হৃদয়ে বিন্দুমাত্র দয়া জাগাতে পারল না। বরং আকাশের কান্না তাকে যেন আরও বিরক্ত করে তুলল। সে তার দামি হিলের শব্দ তুলে এক পায়ে গিয়ে এল এবং বরফ শীতল গলায় ঘোষণা করল, ইউ আর ফায়ার্ড। এই ৩টি শব্দ আকাশের কানে তপ্ত সীসার মতো ঢুকল। তার মনে হল পায়ের নিচের মেঝেটা হঠাৎ সরে গেছে, সে এক অন্তহীন গহ্বরে তলিয়ে যাচ্ছে। তার ঝাপসা চোখের জল গাল বেয়ে টপ টপ করে অফিসের দামি কার্পেটে পড়তে লাগল। কিন্তু রোহিণীর জিঘাংসা যেন তাতেও মিটল না। সে তীব্র তাচ্ছিল্যের সাথে চারপাশের স্টাফদের দিকে তাকিয়ে বলল, তোমাদের মতো নিচু মানসিকতার ভিখারিদের দেখলে আমার ঘৃণা হয়। কাজের নামে ফাঁকি আর অভাবের অজুহাত দেখানোই তোমাদের স্বভাব। সে পাশ ফিরে চিৎকার করে উঠল, সিকিউরিটি! মুহূর্তের মধ্যে ভারী বুটের শব্দে দুজন যমদূতের মতো সিকিউরিটি গার্ড এগিয়ে এলো। রোহিণী আঙুল দিয়ে ইশারা করতেই তারা আকাশের দুহাত শক্ত করে চেপে ধরল। আকাশ তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সে চিৎকার করে কাঁদছিল আর বলছিল, ম্যাম, মা মারা যাবে, দয়া করুন, মা এক ফোঁটা ওষুধের জন্য ছটফট করছে। কিন্তু গার্ডরা তাকে অপরাধীর মতো টেনে হিঁচড়ে লিফটের দিকে নিয়ে যেতে লাগল। অফিসের সহকর্মীরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কারো সাহস হল না এই অন্যায়ের প্রতিবাদ করার। ঠিক সেই মুহূর্তে নাটকীয়ভাবে পুরো করিডোরে প্রতিধ্বনিত হল লিফটের সেই পরিচিত ডিং শব্দটা। লিফটের দরজা খুলতেই দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। হুইল চেয়ারে বসে আছেন সেনগুপ্ত ইন্ডাস্ট্রিজের কর্ণধার বিশ্বনাথ সেনগুপ্ত। তার মাথায় সাদা ব্যান্ডেজ, হাতে ট্রিপের নল লাগানো, গায়ের রং ফ্যাকাশে, কিন্তু তার চোখের সেই চিরচেনা তেজ এখনও ম্লান হয়নি। হুইল চেয়ার থেকে চোখ তুলতেই তিনি দেখলেন তার অফিসের মাঝখানে এক নক্কারজনক দৃশ্য। দুজন গার্ড একটা ছেলেকে পশুর মতো টেনে নিয়ে যাচ্ছে, আর সেই ছেলেটির মুখ দেখামাত্রই বিশ্বনাথ সেনগুপ্তের চোখের মনি স্থির হয়ে গেল। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা ভেঙে তার কণ্ঠস্বর সারা ফ্লোরে বাজের মতো গর্জে উঠল, থামো! পুরো অফিস যেন এক সেকেন্ডে জমে বরফ হয়ে গেল। সিকিউরিটি গার্ডরা ভয়ে ততস্থ হয়ে আকাশকে ছেড়ে দিয়ে কয়েক পা পিছিয়ে গেল। রোহিণী স্তম্ভিত হয়ে গেল তার বাবাকে দেখে। সে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে শাসনের সুরে বলল, পাপা, আপনি এই অবস্থায় হাসপাতাল থেকে কেন এলেন? আর এই নোংরা ছেলেটা কাজ চুরি করে? রোহিণী তার কথা শেষ করার আগেই বিশ্বনাথ সেনগুপ্ত অত্যন্ত ঘৃণা ভরে তার হাতটা ঝেড়ে ফেলে দিলেন। তার নিঃশ্বাস দ্রুত হচ্ছে, কপালের রাগের শিরাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। তিনি কাঁপা কাঁপা আঙুলে মেঝের ওপর পড়ে থাকা বিধ্বস্ত আকাশের দিকে ইশারা করে দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলেন, রোহিণী, তুমি এই ছেলেটিকে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ? রোহিণী বাবার এই অদ্ভুত আচরণে বিচলিত হয়ে কাঁপা গলায় উত্তর দিল, হ্যাঁ পাপা, এ ফাঁকিবাজ, দুদিন কাজে আসেনি। বিশ্বনাথ সেনগুপ্তের দু চোখ ফেটে যেন আগুন বেরোচ্ছে। তিনি তাকিয়ে রইলেন সেই আকাশের দিকে, যে আজ নিজের আত্মসম্মান বিসর্জন দিয়েও তার মায়ের জীবনের জন্য লড়ছে। পুরো অফিসের মানুষ তখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে এক অজানিত সত্যের জন্য। আকাশ তখনও মেঝেতে পুড়ে ফুপিয়ে কাঁদছে। সে নিজেও জানে না কেন স্বয়ং মালিক তাকে বাঁচানোর জন্য এভাবে রুখে দাঁড়িয়েছেন। রোহিণী নিজের ভুল বুঝতে না পেরে বেশ বিরক্ত হয়েই উত্তর দিল, হ্যাঁ পাপা, ও একদমই দায়িত্বজ্ঞানহীন। এই দেখুন কতগুলো কাজ বাকি ফেলে রেখেছে, গত দুদিন ওর কোনো পাত্তা ছিল না। এমন লোককে কি অফিসে রাখা যায়? রোহিণীর কথা শেষ হওয়ার আগেই বিশ্বনাথ সেনগুপ্ত সজোরে চিৎকার করে উঠলেন, খামোশ! পুরো অফিস যেন এক মুহূর্তের জন্য শ্মশানের মতো স্তব্ধ হয়ে গেল। রোহিণী ভয়ে আর বিস্ময়ে পিছিয়ে গেল কয়েক পা।
বিশ্বনাথ সেনগুপ্তের কণ্ঠস্বর রাগে এবং আবেগে কাঁপছিল। তিনি স্তম্ভিত কর্মচারীদের দিকে তাকিয়ে গুমোট স্বরে বললেন, যাকে তোমরা আজ পশুর মতো টেনে হিচুড়ে বের করে দিচ্ছ, যাকে তুমি কাজে ফাঁকি দেওয়ার অপরাধে অভিযুক্ত করছ, রোহিণী, জানো কি এই ছেলেই সেই রাতে আমার রক্ষক হয়ে এসেছিল? চারপাশে এক অখণ্ড নিস্তব্ধতা নেমে এল। সবাই পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আকাশের দিকে তাকিয়ে থাকা মানুষগুলোর চোখে এখন ঘৃণার বদলে ফুটে উঠল সীমাহীন কৌতূহল। রোহিণীর মুখের রক্ত যেন এক নিমেষে শুকিয়ে গেল। সে অস্ফুট স্বরে বলল, কি বলছো পাপা? ও কিভাবে? বিশ্বনাথ সেনগুপ্ত থরথর করে কাঁপতে থাকা হাত দিয়ে নিজের পকেট থেকে একটি ছোট কাপড়ের পুঁটলি বের করলেন। অতি যত্নে ভাঁজগুলো খুলতেই হাসপাতালের সেই তীব্র আলোয় ঝিলিক দিয়ে উঠল একজোড়া সোনার কাকন। তিনি এই কাকনগুলো রোহিণীর চোখের সামনে তুলে ধরলেন। চিনতে পারছ এগুলো? এই সোনার জেল্লায় কি তোমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে? রোহিণী অপলক দৃষ্টিতে সেই অতি সাধারণ কিন্তু উজ্জ্বল কাকন দুটোর দিকে তাকিয়ে রইল। বিশ্বনাথ সেনগুপ্তের গলা ভারী হয়ে এল, চোখ ভিজে উঠল জলে। তিনি বলতে লাগলেন, যে রাতে আমি জমের দুয়ারে কড়া নাড়ছিলাম, যখন আমার নিজের গাড়ি আমার জন্য কফিন হয়ে দাঁড়িয়েছিল, তখন এই ছেলেটি নিজের রক্ত জল করে আমায় হাসপাতালে পৌঁছে দিয়েছিল। শুধু তাই নয়, নিজের অসুস্থ মায়ের চিকিৎসার জন্য রাখা শেষ সম্বল এই কাকুন জোড়া সে হাসপাতালের কাউন্টারে জমা দিয়ে দিয়েছিল এক অপরিচিত মানুষের জীবন বাঁচানোর জন্য। অফিসের বিশাল হলরুমে তখন পিন পতন নিস্তব্ধতা। এসির শব্দটাও যেন শোনা যাচ্ছে না। সবাই রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে মেঝেতে হাঁটু গেড়ে বসে থাকা সেই সাধারণ ছেলেটির দিকে, যার জীর্ণ পোশাকের আড়ালে লুকিয়েছিল এক রাজকীয় হৃদয়। রোহিণীর মনে হতে লাগল তার পায়ের নিচের মেঝেটা দুলে উঠছে। তার চোখের সামনে ভেসে উঠল গত কয়েকদিনের সেই মুহূর্তগুলো, যখন সে আকাশকে অপমান করেছিল, যখন তাকে ভিখারি বলে তাচ্ছিল্য করেছিল, আর কিছুক্ষণ আগে যখন তার মুখের ওপর ফাইল ছুঁড়ে মেরেছিল। প্রতিটি স্মৃতি যেন এক একটি বিষাক্ত কাঁটা হয়ে তাকে বিঁধতে শুরু করল। অনুশোচনার এক প্রচণ্ড ঢেউ তার ভেতরের সমস্ত অহংকারকে ধুয়ে মুছে সাফ করে দিল। হঠাৎ করেই কোনো কিছুর পরোয়া না করে রোহিণী দৌড়ে গিয়ে আকাশের সামনে মাটিতে বসে পড়ল। যে হাত দিয়ে কিছুক্ষণ আগে সে অপমান করেছিল, সেই হাত দিয়েই আকাশের পা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আমাকে ক্ষমা করে দাও আকাশ, আমি অন্ধ ছিলাম, আমি ক্ষমতার দম্ভে পশুর চেয়েও অধম হয়ে গিয়েছিলাম, আমাকে তুমি ক্ষমা করো। পুরো অফিস এই অভাবনীয় দৃশ্য দেখে স্তব্ধ। অফিসের সবচেয়ে কঠোর এবং দুর্দান্ত প্রতাপশালী ম্যানেজার আজ এক সাধারণ কর্মচারীর পায়ে লুটিয়ে কাঁদছে। আজ সত্যিই দম্ভ হেরে গিয়েছে মানুষত্বের কাছে। আকাশ ঘাবড়ে গেল। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে রোহিণীকে টেনে তোলার চেষ্টা করল। ম্যাম, ছি, আপনি এমন করবেন না, আপনি আমার বস, আমার বড়। কিন্তু রোহিণী ছাড়ল না। সে আকাশের হাত দুটো শক্ত করে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, না আকাশ, আজ আমি বুঝতে পেরেছি, বড় মানুষ পদ বা পয়সা দিয়ে বিচার হয় না। আসল পরিচয় থাকে তার হৃদয়ে, আর সেই বিশাল হৃদয় তোমার কাছে আছে। আমি তোমার যোগ্যতাই বুঝতে পারিনি। রোহিণীর কণ্ঠস্বর কাঁপছিল, তার প্রতিটি শব্দ ছিল এক নতুন উপলব্ধির দলিল। আজ অফিসের এই মেঝেতে এক নতুন সম্পর্কের জন্ম হল, যেখানে পদমর্যাদার চেয়ে বড় হয়ে উঠল মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা। পাশে দাঁড়িয়ে এই পুরো দৃশ্যটি দেখছিলেন বিশ্বনাথ সেনগুপ্ত। তার অভিজ্ঞ চোখে আজ জল আটকে রাখা সম্ভব ছিল না। যে মানুষটি কঠোর ব্যবসায়িক পৃথিবীতে আজীবন লড়াই করেছেন, তিনিও আজ এক তরুণের নিঃস্বার্থ ত্যাগের কাছে নতজানু হয়ে পড়লেন। তিনি অত্যন্ত মমতায় আকাশকে নিজের কাছে ডাকলেন। আকাশের শরীর তখনও কাঁপছিল। সে ধীর পায়ে তার সামনে গিয়ে দাঁড়াল। বিশ্বনাথবাবু অতি যত্নে সেই কাপড়ের পুটলিটি আকাশের হাতে রাখলেন। আকাশের হাতের তেলোয়ায় যখন সেই সোনার স্পর্শ লাগল, তখন তার কণ্ঠস্বর ধরে এল। তিনি বললেন, এটা তোমার মায়ের আমানত খোকা। আমি জ্ঞান ফেরার পর যখন সবটা জানলাম, তখন সবার আগে হাসপাতালের পুরো বিল মিটিয়ে দিয়ে এই কাকনজোড়া নিজের হাতে ছাড়িয়ে এনেছি। একজন মা তার সন্তানকে কতটা সুন্দর করে গড়তে পারেন, তা তোমাকে না দেখলে আমি কোনোদিন বুঝতাম না। আকাশের দুচোখ দিয়ে তখন অঝরে জল ঝরছে।
কয়েক ঘন্টা আগেও সে ভাবছিল সব শেষ হয়ে গেছে, তার মা হয়তো বিনা চিকিৎসায় মারা যাবেন। কিন্তু এখন তার হাতে সেই মায়ের শেষ সম্বল, যা সে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিল। তার মনে হল যেন এক মৃতপ্রায় মানুষ নতুন করে প্রাণ ফিরে পেল। সে পরম শ্রদ্ধায় বিশ্বনাথবাবুর পা ছুতে গেল, কিন্তু তিনি তাকে বাধা দিলেন। তাকে 2 হাতে টেনে তুলে নিজের বুকের সাথে জ্যাপটে ধরলেন। অফিসের চারপাশ তখন করতালিতে ফেটে পড়ল। আজ সহকর্মীদের চোখে ঘৃণা নয়, বরং আকাশের জন্যে ছিল অগাধ শ্রদ্ধা। কিন্তু গল্পের আসল মোড় তো কেবল শুরু হয়েছিল। সেদিনকার সেই ঘটনা সেনগুপ্ত ইন্ডাস্ট্রিজের দেওয়ালে দেওয়ালে এক নতুন বার্তা ছড়িয়ে দিল। রোহিণী সেনগুপ্ত পুরোপুরি বদলে গেল। যে মেয়েটি পদমর্যাদা ছাড়া আর কিছু বুঝত না, সে এখন অফিসের প্রতিটি কর্মীর সাথে হাসি মুখে কথা বলে। আকাশের প্রতি তার দৃষ্টিভঙ্গি এখন আর দয়া বা করুণার নয়, বরং এক গভীর শ্রদ্ধার। রোহিণী নিজে আকাশকে পাশে বসিয়ে ব্যবসার খুঁটিনাটি শেখাতে শুরু করল। তাকে সাধারণ ফাইল গোছানোর কাজ থেকে সরিয়ে বড় বড় প্রজেক্টের সিদ্ধান্তে সামিল করা হল। অফিসের পরিবেশ এখন অনেক বেশি আপন, অনেক বেশি মানবিক। একদিন বিকেলে রোহিণী ফাইল বন্ধ করে আকাশের দিকে তাকাল। তার মুখে এক প্রশান্ত হাসি। সে বলল, আকাশ, আমি আজ তোমার বাড়ি যেতে চাই। আকাশ কিছুটা থতমত খেয়ে গেল। তার মনে পড়ে গেল সেই জরাজীর্ণ দেওয়াল, ভাঙা আসবাব আর স্যাঁতস্যাঁতে ঘরের কথা। সে সংকোচ ভরে বলল, ম্যাম, আমার বাড়িটা খুব ছোট, আপনার সেখানে গিয়ে বড্ড কষ্ট হবে। রোহিণী মাথা নেড়ে বাধা দিল। তার চোখ দুটো ছলছল করে উঠল। সে বলল, আকাশ, আমি তোমার জৌলুস বা প্রাসাদ দেখতে যেতে চাই না। আমি সেই মহীয়সী মায়ের সাথে দেখা করতে চাই, যার শিক্ষা তোমাকে পাথরের মতো শক্ত আর মোমের মতো নরম এক অনন্য মানুষে পরিণত করেছে। আমি তার আশীর্বাদ নিতে চাই। অল্প সময়ের মধ্যেই রোহিণীর গাড়ি এসে থামল আকাশের সেই অতি সাধারণ বাড়ির সামনে। পুরনো দিনের দেওয়াল, ছোট দরজা, কিন্তু ভেতরে ছিল এক গভীর প্রশান্তি। আকাশ যখন রোহিণীকে নিয়ে ঘরে ঢুকল, তার মা বিছানায় শুয়ে জানলার বাইরের আকাশের দিকে তাকিয়েছিলেন। রোহিণী কোনো দ্বিধা না করে সরাসরি বিছানার পাশে মেঝেতে বসে পড়ল এবং মায়ের পা ছুঁয়ে প্রণাম করল। মা, আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনার রত্ন চিনতে ভুল করেছিলাম। আমি অন্ধ অহংকারে আপনার ছেলেকে অনেক কষ্ট দিয়েছি। রোহিণীর গলা ধরে এল। আকাশের মায়ের চোখে তখন বিস্ময় আর আনন্দ। তিনি কাঁপা কাঁপা হাত বাড়িয়ে রোহিণীর মাথায় রাখলেন। মা হয়তো ভাষা খুঁজে পাচ্ছিলেন না, কিন্তু তার চোখ বলছিল তিনি সব ক্ষমা করে দিয়েছেন। সেদিন সেই ছোট ঘরে বসেই রোহিণী এক মস্ত বড় সিদ্ধান্ত নিল। সে আকাশের মায়ের হাত ধরে প্রতিশ্রুতি দিল, আজ থেকে আপনার চিকিৎসার পুরো দায়িত্ব আমার। আপনাকে সুস্থ করে তোলা এখন আমার জীবনের ব্রত। কয়েকদিনের মধ্যেই শহরের সেরা ডাক্তারদের আনা হল। আকাশ আর টাকার দুশ্চিন্তা না করে পরম শান্তিতে মায়ের সেবা করতে লাগল। দীর্ঘ অন্ধকারের পর আকাশের জীবনে ভোরের স্নিগ্ধ আলো ফুটতে শুরু করল। সে বুঝতে পারল, যখন মানুষ নিজের সবটুকু উজাড় করে দেয়, তখন বিধাতা কোনো না কোনোভাবে তার হাতে সব কিছু ফিরিয়ে দেন। ধীরে ধীরে সময় তার আপন গতিতে বয়ে চলল। 3টি মাস যেন আকাশের জীবনের ওপর দিয়ে এক জাদুকরী পরশ বুলিয়ে দিয়ে গেল। কলকাতার আকাশ থেকে বর্ষার মেঘ সরে গিয়ে এখন শরতের নীল আকাশ উকি দিচ্ছে। আর ঠিক তেমনি আকাশের জীবন থেকেও দারিদ্র্য আর লাঞ্ছনার কালো মেঘ চিরতরে বিদায় নিয়েছে। সেই বিশেষ রাতটি ছিল তাজ রিভিয়েরা হোটেলের ইতিহাসে অন্যতম এক উজ্জ্বল রাত। তিলোত্তমা কলকাতার সবথেকে অভিজাত এই হোটেলের গ্র্যান্ড বলরুম আজ সাজানো হয়েছে রাজকীয় সাজে। চারিদিকে হাজারো ঝাড়বাতির ঝলমলে আলো, দামি সুগন্ধি আর মৃদু ধ্রুপদী সঙ্গীতের সুর মিলেমিশে এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। সেনগুপ্ত ইন্ডাস্ট্রিজের 25তম বর্ষপূর্তি উৎসব আজ। শহরের নামিদামি ব্যবসায়ী, সাংবাদিক আর প্রভাবশালী ব্যক্তিদের ভিড়ে হলঘর কানায় কানায় পূর্ণ। সবাই অধীর আগ্রহে মঞ্চের দিকে তাকিয়ে আছেন। সেখানে দাঁড়িয়েছিলেন স্বয়ং বিশ্বনাথ সেনগুপ্ত। তার শারীরিক অসুস্থতা এখন অতীত, চোখে মুখে এক নতুন দীপ্তি। পাশে দাঁড়িয়ে আছেন রোহিণী সেনগুপ্ত, যার পরনে দামি সিল্কের শাড়ি,
কিন্তু চোখে আর আগের সেই উগ্র অহংকার নেই, আছে এক স্নিগ্ধ শান্ত ভাব। আর তাদের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল আকাশ চ্যাটার্জি। আজ আকাশের পরনে এক নিখুঁত কালো স্যুট। যে ছেলেটি কিছুদিন আগেও কাদামাখা জুতো আর ভেজা শার্ট নিয়ে ভীরু চোখে অফিসে ঢুকত, আজ সে স্টেজের আলোয় উজ্জ্বল। ভিড়ের দিকে তাকালে সে দেখতে পাচ্ছিল তার মা সামনেই বসে আছেন, সুস্থ, সবল এবং গর্বিত এক হাসি মুখে। আকাশের বুকের ভেতরটা কিছুটা কাঁপছিল ঠিকই, কিন্তু তার দু চোখে ছিল এক স্থির আত্মবিশ্বাস। সারা হলে পিনপতন নিস্তব্ধতা নেমে এলো যখন বিশ্বনাথ সেনগুপ্ত মাইক হাতে নিলেন। তিনি আকাশের কাঁধে পরম মমতায় হাত রেখে গম্ভীর গলায় বলতে শুরু করলেন, উপস্থিত সুধীবৃন্দ, আজ আমি আপনাদের এমন একজনের সাথে পরিচয় করিয়ে দেব, যার পরিচয় কোনো ডিগ্রি বা পদমর্যাদা দিয়ে হয় না। মাত্র কয়েক মাস আগে এই ছেলেটি আমাদের কোম্পানিতে একজন অতি সাধারণ কর্মচারী হিসাবে যোগ দিয়েছিল। পুরো হলঘর যেন এক নিঃশ্বাসে কথাগুলো শুনছে। বিশ্বনাথবাবু একটু থেমে আকাশের হাতটা শক্ত করে ধরলেন। সেদিন রাতে যদি এই ছেলেটি নিজের মায়ের জীবনের থেকেও বেশি গুরুত্ব আমার জীবনকে না দিত, তবে আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। সে শিখিয়েছে যে আসল সততা আর মনুষ্যত্ব কি। তাই আজ এই শুভক্ষণে আমি গর্বের সাথে ঘোষণা করছি, আকাশ চ্যাটার্জি এখন থেকে এই কোম্পানির কেবল একজন কর্মী নয়, সে আজ থেকে সেনগুপ্ত ইন্ডাস্ট্রিজের অফিসিয়াল বিজনেস পার্টনার। এক মুহূর্তের জন্য সারা হলে যেন সময় থেমে গেল। দর্শকদের মুখোমুখে সীমাহীন বিস্ময়। তারপরই সেই স্তব্ধতা ভেঙে পুরো হলঘর এক দীর্ঘস্থায়ী করতালিতে মুখরিত হয়ে উঠল। আকাশের মনে হল সে কোনো স্বপ্ন দেখছে। সে তাকিয়ে দেখল রোহিণী তার দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসছে। তার চোখে আজ আনন্দের জল। আকাশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে পড়ে যাচ্ছিল সেই রাতের কথা, বৃষ্টির রাস্তা, ভাঙা গাড়ি আর পকেটে রাখা সেই সোনার কাকন জোড়া। আজ সেই ত্যাগের প্রতিদান আকাশ ফিরে পেল রাজার মতো সম্মানে। সে বুঝতে পারল, ভাগ্য কেবল তাদেরই সহায় হয় যারা অন্ধকারের মাঝেও নিজের ভেতরের আলোটাকে নিভে যেতে দেয় না। আকাশ ধীর পায়ে এগিয়ে গিয়ে মাইকের সামনে দাঁড়াল। তার এই জয় কেবল তার একার নয়, এটি ছিল পৃথিবীর প্রতিটি সৎ আর লড়াকু মানুষের জয়। বিশ্বনাথ সেনগুপ্ত আরও বললেন, এই ছেলেটি আমাকে শিখিয়েছে যে আসল ধনবত্তা পয়সায় নয়, মনুষ্যত্বে থাকে। আকাশ ধীরে ধীরে তার মায়ের দিকে তাকাল, যিনি সামনে বসে হাসছিলেন। আজ তার প্রতিটা কষ্ট, প্রতিটা দুঃখ তার সবথেকে বড় শক্তিতে পরিণত হয়েছে। আর সেখানে দাঁড়িয়েই সে মনে মনে একটি কথা ঠিক করল, এখন থেকে জীবনে কখনো কাউকে ছোট ভাববে না, কারণ মানুষের আসল পরিচয় তার পোশাকে বা পয়সায় নয়, তার হৃদয়ে হয়। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনেরই মনুষ্যত্ব, সংগ্রাম এবং অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা আবার দেখা করব এক নতুন গল্প, এক নতুন বার্তার সাথে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।